আজকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ আইরিশ পিপল হু ফেভার্ড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ইউনাইটেড কিংডম ইন দ্য 19th সেঞ্চুরি? ঠিক আছে, 19 শতকের দিকে আপনার কোন আইরিশ পিপল, ওই গ্রুপটার নাম কি ছিল যারা একদম সম্পূর্ণ স্বাধীনতা চাইছিল ইউনাইটেড কিংডম থেকে? ওদেরকে হচ্ছে গিয়ে ফেনিয়ান্স বলে। আমি জানি না আপনারা আইরিশ রিপাবলিকান ব্রাদারহুডের কথা শুনছেন কিনা, কিন্তু এই যে আমরা যত টেররিজমের কথা বলি না, টেররিস্টের কথা বলি, এই আইরিশ রিপাবলিকান গ্রুপ অথবা আইআরবি যারা ছিল, এরা না একদম ফার্স্ট টেররিস্ট গ্রুপ ছিল, যারা থাকে না যে অ্যাক্টিভলি টেররিস্ট গ্রুপ হিসেবেই কাজ করছে। বলতেছিলাম যে এই যে আইআরবি যাদেরকে বলা হয় আইরিশ রিপাবলিকান ব্রাদারহুড আইআরবি, এরা হচ্ছে একদম প্রথম কোন টেররিস্ট অর্গানাইজেশন ছিল যারা অ্যাকচুয়ালি টেররিস্ট হিসেবে হচ্ছে কি মানে কি বলবো যে রিকগনিশন পাইছে। এখন অ্যাকচুয়ালি টেররিস্ট কিনা ওইটা আরেকটা ডিবেটের ইস্যু, বাট ওদেরকে রিকগনাইজ করা হয়েছিল মানে টেররিস্ট হিসেবে। এন্ড ওই গ্রুপটাকে অ্যাজ এ হোল হচ্ছে কি মানে ফেনিয়ান, মানে একটা আমব্রেলা টার্ম ছিল আর কি, যেমন বাঙালি আমব্রেলা টার্ম অনেক মানুষকে একসাথে বোঝায়, বা আল কায়দা একটা টেররিস্ট অর্গানাইজেশন, বা তুর্কিশ পিপল, বা ধরেন পিকেকে, এরকম ভাবে ফেনিয়ান্স হচ্ছে কি এই আইআরবি প্রত্যেক মানুষকে একসাথে হচ্ছে কি বোঝানো হইতো। ঠিক আছে, তো ওরা হচ্ছে কি ওই যে আপনার একদম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাইছিল আয়ারল্যান্ডের জন্য। তারপর হচ্ছে কি আপনার তারপরে কোয়েশ্চেন, হুইচ টু ব্রিটিশ পপ মিউজিক ওয়ার ফেমাস ডিউরিং দ্য সুইঙ্গিং 60s? এই সুইঙ্গিং 60s বলা হয়তো আপনার 1960 সালকে, 1960 কে। তো এই 1960 সময় হচ্ছে গিয়ে দুইটা গ্রুপ। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, কথা বোঝা গেলে আপু অনেকজন 3-4 জনের আমি একটু মানে ম্যানুয়ালি মিউট করে দিলাম, সাউন্ড আসলে একটু প্রবলেম হয়, একটু মিউট করে রাখেন প্লিজ। ক্লাসের কোনো কোয়েশ্চেন থাকলে ক্লাসের পর করবেন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই সুইঙ্গিং 60sটা হচ্ছে কি 1960 টাইমটাকে বলা হয়তো 1960 সালকে। ঠিক আছে, এই 1960 সালের মধ্যে দুইটা পার্টিকুলার হচ্ছে ব্রিটিশ পপ মিউজিক খুবই ফেমাস ছিল, একটা হচ্ছে রোলিং স্টোনস আর একটা হচ্ছে বিটলস। তো এইটা দিয়ে না ঘুরায় ফিরায় কোয়েশ্চেন আসে, হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সুইঙ্গিং 60s কোন সালটাকে বলা হইতো, 1960 সালকে বলা হইতো, বা বিটলস কোন সময় ফেমাস ছিল, কিসের জন্য ফেমাস ছিল, পপ মিউজিকের জন্য ফেমাস ছিল, কোন সময় ছিল, সুইঙ্গিং 60s এর সময় অথবা 1960s এর টাইমে। তো এভাবে ঘুরায় ফিরে এই টাইপের কোয়েশ্চেন গুলো আসবে। তারপরে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু ড্রাইভ আ মোটরসাইকেল? 17 years old। তারপর, দ্য মেম্বার্স অফ দ্য হাউস অফ লর্ডস known as peers are elected by the people। এটা ফলস, কারণ কি হাউস অফ লর্ডস এ যারা থাকে পিয়ার্স, এরা হচ্ছে গিয়ে মনার্ক দ্বারা হয়। কার দ্বারা? মনার্ক দ্বারা। মনার্ক মানে মেইন সিলেকশনটা প্রাইম মিনিস্টারই করে, বাট আপনার অ্যাডভাইস করা বাট কাউকে দিয়ে হবে, ডিসিশনটা আসে আপনার মনার্ক থেকে। পিএম হয়তো জানায়, বাট মেইন ডিসিশনটা আসে কার থেকে? মনার্ক থেকে। এরকম একটা স্টেটমেন্টও আছে যে who elects the peers। ঠিক আছে, একটু কিছুদিন আগে মনে হয় এমসিকিউটা পড়ে গেছিলাম যে পিয়ার্স কে ইলেক্ট করে? মনার্ক করে। তাইলে পিপল দ্বারা কি ইলেক্টেড হয় না। যদি এখানের মধ্যে এটাও আসে যে ইলেক্টেড বাই দ্য প্রাইম মিনিস্টার রং বা হাউস অফ কমন্স রং, শুধুমাত্র মনার্কের ক্ষেত্রে অ্যান্সারটা রাইট হবে। তারপর, when did the Emancipation Act abolish slavery throughout the British Empire? 1833। 1833 সালে ইমানসিপেশন অ্যাক্ট হচ্ছে গিয়ে আপনার হয় কি বলবো স্টার্ট হয়। ইমানসিপেশন অ্যাক্টটা কি ছিল, মানে অনেক বেশি দাসত্ব প্রথা ছিল, তো যে দেখা যায় তো যে বিশেষ করে যে বললাম না যে কলোনিয়ালিস্টিক কান্ট্রি ছিল, বিভিন্ন জায়গায় যাইতো, আফ্রিকা থেকে স্পেশালি আপনার এরকম স্লেভ কিনে নিয়ে আসতো আর কি দাস। তো এই সময় থেকে হচ্ছে আপনার দাস প্রথা বিলুপ্ত হওয়া শুরু করে, যদিও একদম কমপ্লিটলি এবলিশ করতে পারেনি ওই টাইমটাতেই, একটা নিছে, বাট গ্র্যাজুয়ালি এবলিশ হইতে হইতে আরেকটু বেশি টাইম নিছে। বাট স্টার্টিং পয়েন্টটা ছিল আপনার ইমানসিপেশন অ্যাক্ট দিয়ে 1833 সাল থেকে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ রেসপন্সিবল ফর ক্রাইম পুলিশিং অ্যান্ড ইমিগ্রেশন? দ্য হোম সেক্রেটারি। এই স্পেসিফিক লাইনে কয়েক ধরনের কোয়েশ্চেন থাকে। একটা হচ্ছে গিয়ে আমি বলছি যে যেহেতু ইউনাইটেড কিংডম আপনার 4টা আলাদা আলাদা নেশন আছে, আর যেহেতু এখানে হচ্ছে গিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তো এর মানে কি 2টা কক্ষের আলাদা রকমের ডিসিশন নেয়। আপনার লোয়ার হাউস যেটা থাকে ওইখানে হচ্ছে কি নেশন ভিত্তিক সলিউশন নেওয়া হয়, যে ধরেন কোন একটা নেশনের ক্ষেত্রে আপনার এডুকেশন রিলেটেড ডিসিশন, এগ্রিকালচারের ডিসিশন, মানে যেটা হচ্ছে আপনার
ব্রডার সেন্সে সেন্ট্রাল অথরিটিকে কনসার্ন করে না, ওর জন্য গুরুত্বপূর্ণ বাট মনে করেন যে অত ইম্পর্টেন্ট না যে সেন্ট্রাল অথরিটির ডিসিশন নেওয়া লাগবে। কিন্তু আপনার যেমন ধরেন কথা যখন আসে আপনার ডিফেন্সের, সিকিউরিটির, তারপরে এই যে ক্রাইম, ইমিগ্রেশন, মানে যেগুলো একসাথে 4টা নেশনের জন্য প্রযোজ্য এবং খুবই ফরেন অ্যাফেয়ার্স, ফরেন রিলেশন টাইপের মানে ইম্পর্টেন্ট ডিসিশন গুলা, ওইগুলা সেন্ট্রাল অথরিটি নেয়। এখন সেন্ট্রাল অথরিটির ক্ষেত্রে তো ধর আপনার ভাগ আছে যে হোম সেক্রেটারি কিছু কাজ করবে, ফরেন সেক্রেটারি আপনার ফরেন অ্যাফেয়ার্স নিয়ে কাজ করবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করবে। তেমন ভাবে হোম সেক্রেটারির এই কোয়েশ্চেনটা অনেকবার আসে, কারণ কি হোম সেক্রেটারি স্পেসিফিক 3টা দায়িত্ব থাকে, ক্রাইম নিয়ে কাজ করে, পুলিশিং নিয়ে কাজ করে, ইমিগ্রেশন নিয়ে কাজ করে। ঠিক আছে, ক্রাইম, পুলিশিং, ইমিগ্রেশন এই 3টা পরে আপনার হোম সেক্রেটারির আন্ডারে। তো এই কোয়েশ্চেন গুলো যখনই আসবে খেয়াল করবেন যে সেন্ট্রাল অথরিটি কথাটা আছে কিনা, বা ধরেন এই যে হোম সেক্রেটারি বা কোনো টাইপের সেক্রেটারি আছে কিনা, যদি থাকে সেই ক্ষেত্রে বড় ডিসিশন গুলা, যে ধরেন ডিফেন্সের, সিকিউরিটির বা এই ক্রাইম, পুলিশিং, ইমিগ্রেশনের বড় বড় ডিসিশন গুলো সেন্ট্রাল অথরিটি নিতেছে। বাট ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে এমপিরা কিসের কাজ করে, লোয়ার হাউস কিসের কাজ করে, কোন একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে জিজ্ঞেস করলো, কোন একটা ছোট্ট মিনিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করলো, ওরা কি করবে? ওরা আপনার হেলথের কাজ করবে, এডুকেশনের কাজ করবে, এগ্রিকালচারের কাজ করবে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ জনরা ওয়াজ দ্য ফিল্ম ওয়ালেস এন্ড গ্রোমিট ক্রিয়েটেড বাই নিক পার্ক, অ্যান অ্যানিমেটেড ফিল্ম। ওয়ালেস এন্ড গ্রোমিট, এই কোয়েশ্চেনটা আরেকবার ঘুরে আসে যে দ্য অ্যানিমেটেড ফিল্ম দ্যাট নিক পার্ক রোট, হোয়াট আর দ্য 2 মোস্ট ফেমাস ক্যারেক্টার্স। ঠিক আছে, দুইটা মেইন ক্যারেক্টার কি ছিল, তখন অ্যান্সারটা দিতে হয় ওয়ালেস এন্ড গ্রোমিট। তাহলে এটাকে একটা লাইনের মতো করে পড়বেন, যে ধরেন কি যে নিক পার্ক একটা অ্যানিমেশন ফিল্ম বানাইছে যেটার মেইন ক্যারেক্টার ওয়ালেস এন্ড গ্রোমিট। তাহলে কোয়েশ্চেনটা যেভাবে আসুক না কেন আপনার অ্যান্সার করতে সুবিধা হবে। তারপর এনিওয়ান হু ইজ violent towards their partner, whether they are a man or a woman, married or living together, can be prosecuted. তো এখানে কি বলছে যে আপনি যদি কাউকে বিয়েও করে থাকেন, ঠিক আছে, বিয়ে করেন বা না করেন, যাই হোক, আপনি যখন একসাথে আসেন, আপনি আপনার পার্টনারের প্রতি কোনো ধরনের কোনো ভায়োলেন্ট আচরণ, এই যে ধরেন মারামারি, এই মারামারিটাই বেশি বুঝাইছে, ওইরকম আপনার মুখে কি বলতেছেন ওইটার উপর তো আসলে ক্রাইম হয় না। যাই হোক, আপনি কোনো ধরনের ভায়োলেন্ট আচরণ করলে ওইটা অবশ্যই প্রসিকিউটেড হবে, মানে ওইটার জন্য হচ্ছে আপনি জেলেও যেতে পারেন, আপনার টাকাও দেওয়া লাগতে পারে, বাট কোনো না কোনো এটা ক্রাইমের আন্ডারে পড়ে। আচ্ছা, where was the United Nations set up after the Second World War? এটা এতক্ষণে সবারই মোটামুটি জানা যে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 1914 থেকে 1918-তে। 1914-তে শুরু হয়েছিল আপনার ফ্রান্স ফার্ডিন্যান্ডকে অ্যাসাসিনেট করার পরে। তারপরে আপনার 1939 থেকে 1944 সাল পর্যন্ত হয়েছে আপনার হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল আপনার জার্মানি পোল্যান্ডকে ইনভেড করার পরে 1939 সালে। তো তার পরবর্তীতে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউনাইটেড নেশনস হচ্ছে কি ক্রিয়েট হয়ে যায়, এখন যেটা আমরা ইউএন, আর তো ইউএন অনেক ফেমাস, বাট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আরেকটা হয়েছিল। কেউ কি কিছু বললেন? আচ্ছা, যাই হোক, আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরেও একটা এরকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়েছিল, ওইটার নাম ছিল হচ্ছে লিগ অফ নেশনস। কিন্তু ওইটার কাজ ছিল হচ্ছে ওরা কোনো বিশ্বে বড় যুদ্ধ হইতে দিবে না, বাট যেহেতু আফটার ম্যাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এই কারণে আপনার হচ্ছে গিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, লিগ অফ নেশনস হচ্ছে আপনার ফেল করছে। তার পরবর্তীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউনাইটেড নেশনস ক্রিয়েট হয়। আর বলা হয় যে এই যে সোভিয়েত আর ইউএস এর মধ্যে এত প্রবলেম থাকার পরেও যে কোল্ড ওয়ার হয়েছে, ওয়ার্ল্ড ওয়ারের মতো কোনো ধরনের ওয়ার হয় না, এটার কারণই হচ্ছে ক্রিয়েশন অফ ইউনাইটেড নেশনস। তারপর ওয়ার ইজ দ্য জায়ান্টস কজওয়ে লোকেটেড, নর্দার্ন আয়ারল্যান্ড, এরকম কয়েকটা পেজ সব জায়গায় দেওয়া, যেমন ন্যাশনাল পার্ক লেক ডিস্ট্রিক্ট হচ্ছে কি ইংল্যান্ডে, সোয়ানসিয়া স্কটল্যান্ড, তো এরকম ফিক্স 2-3টা জায়গা। কাইন্ডলি আপনাদের ইয়াটা মিউট করে দেন প্লিজ। সবাই একটু মিউট করে রাখবেন। আচ্ছা, নর্দার্ন এরকম কয়েকটা স্পেসিফিক জায়গা থাকে, যে যেমন বললাম ন্যাশনাল পার্ক ইংল্যান্ডের ক্ষেত্রে, লেক ডিস্ট্রিক্ট,
তারপরে আপনার সোয়ানসিয়া, স্কটল্যান্ড, তারপরে এই যে এরকম যেমন জায়ান্টস কজওয়ে লোকেটেড নর্দার্ন আয়ারল্যান্ডে, তারপর হোয়াইট টাওয়ার কিভাবে টাওয়ার অফ লন্ডনের মধ্যে থাকে, এরকম ভাবে স্পেসিফিক কিছু। যে যে এখানে কার বাচ্চা কান্না করতেছে একটু কাইন্ডলি আপনার ওই মোবাইলটা মিউট করে দেন তো। আর এখানে যারা আছেন গ্রুপে ক্লাসে যে বাচ্চা, তারপরে যারা আছেন ওদের তো যারা বাচ্চা আছে ছোট, ওরা তো কিছু করতে পারবে না, কিন্তু অ্যাট লিস্ট মিউট করে রাখেন। সো এরপরে কোশ্চেন হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড টু মেরি কুইন অফ স্কটস আফটার বিং সেন্ট টু প্রিজন ফর 20 years বাই হার কাজিন কুইন এলিজাবেথ I? শি ওয়াজ এক্সিকিউটেড। আপনার এলিজাবেথ, আমি শুরু থেকে বলে আসতেছি যে ইংল্যান্ড বা আপনার এই গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডমে যত ধরনের প্রবলেম হয়েছে বেশিরভাগই না আপনার আইডিওলজিক্যাল কেমন, যে খ্রিস্টান ঠিক আছে, বাট ওদের দুই টাইপের ফেথের উপর বিলিভ। একজন হচ্ছে কি, একটা দল থাকে ক্যাথলিক, আর একটা দল থাকে হচ্ছে আপনার প্রোটেস্ট্যান্ট যারা। তো এলিজাবেথ I যিনি ছিলেন, উনি ছিলেন হচ্ছে কি আপনার হেনরি VIII আর এন বোলিনের মেয়ে। তো উনি ছিলেন হচ্ছে কি আপনার প্রোটেস্ট্যান্ট, আর কুইন অফ স্কটস ম্যারি যে ছিল সে হচ্ছে কি ক্যাথলিক। তো শুরু থেকে ম্যারি I বা কুইন অফ স্কটস যে ও চাচ্ছিল এলিজাবেথ I পাওয়ারে না আসে। তো একটা ব্রিফ টাইমের জন্য এলিজাবেথ I কে হচ্ছে কি টাওয়ার অফ লন্ডনেও আটকায় রাখছিলেন, মানে এরকম অপরাধ দেখায়। তো এই যে এটা হচ্ছে কি একটা কনস্পিরেন্সি ছিল হচ্ছে গিয়ে এলিজাবেথের এগেনস্টে। তো পরে যখন এলিজাবেথ I বের হয়ে হচ্ছে গিয়ে আচ্ছা থ্রোন নিয়ে কনস্পিরেসি করছে, এলিজাবেথ I কে সরাইতে চাইছে, এইসব অপরাধে ম্যারিকে হচ্ছে গিয়ে আপনার টাওয়ার অফ লন্ডনে প্রায় 20 বছরের মতো আটকায় রাখে। দেন লেটার ফাইনালি শি ওয়াজ এক্সিকিউটেড। তারপরে কোয়েশ্চেন, which tribe came to Britain from northern Europe after the Romans left in AD 410? The Jutes. হচ্ছে একটা ট্রাইব ছিল আর কি। ট্রাইবটা আসছিল আপনার হচ্ছে কি ব্রিটেনে আসছিল নর্দার্ন ইউরোপ থেকে, একদম স্পেশালি রোমান্সটা যখন বের হয়ে গেছিল ঠিক তার পরবর্তীতে একদম সাথে আসছে। তারপরে what is one of the highest grossing film franchises produced in the United Kingdom? জেমস বন্ড। এখন এর আগের দিন আমরা একটা পড়ে আসছিলাম না হ্যারি পটারের কথা, এটা হচ্ছে কি আপনার হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ফ্র্যাঞ্চাইজ, আর ওইটা ছিল হচ্ছে কি আপনার সিরিজের মধ্যে। হ্যারি পটারের কিন্তু অনেকগুলা পর্ব আছে, একটা না। তো আপনি দেখবেন ওখানে ফিল্ম সিরিজ একটা ওয়ার্ড উচ্চারণ করা আছে। তো এর জন্য হচ্ছে কি ওইটা হচ্ছে হ্যারি পটার। এই কয়েকটা জিনিস আপনার লর্ড অফ দ্য রিংস একটা আছে, জেমস বন্ড একটা আছে, তারপরে হচ্ছে কি আপনার হ্যারি পটার একটা আছে। তো এই তিনটাতে কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা কি, যেমন হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ফ্র্যাঞ্চাইজ হলে জেমস বন্ড, ঠিক আছে। হাইয়েস্ট গ্রসিং ফিল্ম অফ দ্য ইয়ার ওইটা ছিল হচ্ছে আপনার লর্ড অফ দ্য রিংস, আর আপনার যদি ফিল্ম সিরিজ ওয়ার্ডটা উচ্চারণ করা থাকে তাহলে হ্যারি পটার। তারপর who can hear cases in youth courts in England, Wales and Northern Ireland? দুইটা, এক হবে আপনার ডিস্ট্রিক্ট জাজ, আরেকটা হবে স্পেশালি ট্রেন্ড ম্যাজিস্ট্রেট। কিন্তু এই স্পেশালি ট্রেন্ড ম্যাজিস্ট্রেটটা আসলে সর্বোচ্চ 3 জন থাকতে পারে, ঠিক আছে। তাহলে ইউথ কোর্টস যেগুলো হয়, ইউথ কোর্টস এর মধ্যে আপনার কেস হিয়ারিং যখনই হয়, দেখেন এখানে কিন্তু স্কটল্যান্ড নাই, শুধুমাত্র ইংল্যান্ড, ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে হয় ডিস্ট্রিক্ট জাজ, দুইটা অপশন থাকবে, ডিস্ট্রিক্ট জাজ থাকতে পারবে, তার পাশাপাশি সর্বোচ্চ 3 জন স্পেশালি ট্রেন্ড ম্যাজিস্ট্রেট থাকতে পারবে। মানে একজনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে, 3 জন থাকতে পারে, বাট ডিস্ট্রিক্ট জাজ থাকাই লাগবে। ট্রেন্ড ম্যাজিস্ট্রেট 1 থেকে সর্বোচ্চ 3 জন থাকতে পারে। তারপর when did the Butler Act introduce? What did the Butler Act introduce in 1944? The answer is free secondary education in England and Wales. আপনাদের টাইমলাইনটা একটু লাগতেছে, মানে পরিচিত লাগতেছে। যে দেখেন 1944 কি হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছিল। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে মোটামুটি যে কান্ট্রি গুলাই আপনার সেকেন্ড ওয়ার্ল্ডে ইনভলভ ছিল না, সবাই না কান্ট্রিটাকে রিবিল্ড করা শুরু করছিল। রিবিল্ড মানে কি, মানে আপনার শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, বা যে বিভিন্ন জায়গা তো ধ্বংস হয়ে গেছিল, কনস্ট্রাকশনের কাজ, এই পুরো রিবিল্ডের প্রসেসটা শুরুই হয়েছিল আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। ইভেন আপনার ইউএসএ থেকে ইউরোপের জন্য এরকম মার্শাল প্ল্যানও দিছিল, যে জার্মানি এইসব কান্ট্রি গুলাকে হচ্ছে গিয়ে রিবিল্ড করার জন্য ওরা আরো টাকাও পে করতেছিল। তো যাই হোক, আপনার তখন হচ্ছে গিয়ে কনজারভেটিভ পার্টির এমপি ছিল হচ্ছে কি আপনার রিচার্ড অস্টিন বাটলার। আর ও হচ্ছে কি এর আগে যেহেতু মানে বুঝতে পারতেছেন, যেহেতু হচ্ছে কি মানে এই যে ওর নাম অনুযায়ী বাটলার অ্যাক্ট করছে, কারণ কি ও অ্যাক্টে ইন্ট্রোডিউসও করছিল
আগেও হচ্ছে কি এডুকেশন নিয়ে কাজ করতো, অ্যান্ড ফাইনালি 1944 ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হচ্ছে কি আপনার বাটলার অ্যাক্টের মাধ্যমে সেকেন্ডারি এডুকেশনটা পুরো ইংল্যান্ড আর ওয়েলসের জন্য ফ্রি করে দেয়, যে যেই পড়াশোনা করেন না কেন সেকেন্ডারি পর্যন্ত অ্যাটলিস্ট আপনি ফ্রিতে পড়াশোনা করতেছেন। তারপর হোয়াট ইজ দ্য স্মল ক্লেমস প্রসিজার? an informal way of helping people to settle minor disputes without spending a lot of time and money using a lawyer. ঠিক আছে, স্মল ক্লেম আমি বললাম না যে দুই টাইপের প্রসিজার থাকে, যে আপনি ক্রিমিনাল অফেন্স করলেন বা সিভিল অফেন্স করলেন, আপনার দুই টাইমের ক্লেমস থাকে। একটা হচ্ছে আপনার অনেক বড় ক্লেম, আরেকটা হচ্ছে স্মল ক্লেম। স্মল ক্লেমটাকে ওরা কিভাবে নির্ধারণ করে? আপনার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2,500-3,000 পাউন্ড পর্যন্ত হচ্ছে যে ক্লেমস গুলো, মানে আপনার যে ক্ষতিটা হয়েছে এটা 3,000 পাউন্ডের মধ্যে পড়তেছে, সেটা হচ্ছে গিয়ে স্মল ক্লেম। কিছু কান্ট্রিতে আবার কিছু নেশনে আছে আবার আপনার 2,500 পাউন্ডের মধ্যে পড়তেছে, তাহলে সেক্ষেত্রে ওইটাও স্মল ক্লেম। তাহলে 3,000-এর উপরে আপনার যেগুলো প্রবলেম ওগুলো হচ্ছে গিয়ে স্মল ক্লেমস প্রসিজারের বাইরে। তো স্মল ক্লেমস প্রসিজারের ক্ষেত্রে যে আমরা মাঝে মধ্যে দেখি না ফেসবুক রিলসে আছে যে কেউ কারো ওয়েডিং ড্রেস নিয়ে সমস্যা, কেউ একটা পার্টি দিতে গেছিল ওখানে এসে কেউ ঝামেলা করছে, এইসব স্মল ক্লেমস প্রসিজার যেগুলো আপনার 3,000 পাউন্ডের নিচে পড়বে, ওইটা হচ্ছে কি আপনার একটা ইনফর্মাল ওয়ে যে আপনার মধ্যে মাইনর ডিসপিউট গুলাকে শেষ করতেছে, যাতে আপনার কোনো লয়ার লাগতেছে না। কারণ কি এটা তো জানেন যে লয়ারদের পেমেন্ট গুলা কিন্তু আপনার আওয়ারলি হয়, মানে আপনি প্রত্যেক ঘন্টায় যত ইম্পর্টেন্ট কেস ছোট কেস এটা ম্যাটার করে না, আপনি যতক্ষণ লয়ারকে রাখছেন পার আওয়ারের জন্য কাজ করার জন্য ওনাকে টাকা দেওয়া লাগে। তারপরে কোয়েশ্চেন, হোয়াট বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড ইন হাইড পার্ক to hold the great exhibition of 1851, the Crystal Palace? The Crystal Palace 1851 সালে হচ্ছে গিয়ে আপনার হাইড পার্কে হচ্ছে গিয়ে একটা এক্সিবিশন হয়েছিল, গ্রেট এক্সিবিশন ক্রিস্টাল প্যালেসের মধ্যে। এটা হচ্ছে গিয়ে একটা হিউজ বিল্ডিং যেটা স্টিল আর গ্লাসে বানানো হয়েছে, আর ওই মানে এক্সিবিশনটার মধ্যে অনেক কিছু ছিল, যে ধরেন আপনার অনেক বড় বড় মেশিন, হ্যান্ডমেড গুডস, মানে কোনো ছিল না যে এরকম স্পেসিফিক জিনিসও থাকতে হবে, এনিথিং দ্যাটস ইম্পর্টেন্ট। বাট এটাকে বলা হয়ে থাকে কি গ্রেট এক্সিবিশন ওপেন্ড ইন হাইড পার্ক ইন দ্য ক্রিস্টাল প্যালেস। তারপরে কোয়েশ্চেন, হু ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল? ওই দিন আমি ক্রিমিয়ান ওয়ার পড়ানোর সময় বলছিলাম যে ক্রিমিয়ান ওয়ারের ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে গিয়ে আপনার মানে ফার্স্ট টাইম হয়েছে। এক, ক্রিমিয়ান ওয়ার হচ্ছে গিয়ে একদম ফার্স্ট ওয়ার ছিল যেটা হচ্ছে গিয়ে আপনার মিডিয়া কাভারেজ পাইছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কি এখন যে আমরা মডার্ন নার্সিং এর কথা বলি না, যে মানে যে নার্সের যে কনসেপ্টটা আসছে নার্সিংটা, এটা শুরুই হয়েছিল আপনার ক্রিমিয়ান ওয়ার দিয়ে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে কি একজন নার্স ছিলেন যিনি হচ্ছে ওই ক্রিমিয়ান ওয়ারের মধ্যে ওই যে যারা মানে কি বলবো আহত হচ্ছিলেন সবার দেখাশোনা করতেছিলেন অ্যাজ এ নার্স। তো এর জন্য হচ্ছে কি ওনাকে হচ্ছে ফাউন্ডার অফ মডার্ন নার্সিংও বলা হয়। তাহলে ক্রিমিয়ান ওয়ারের সাথে রিলেটেড দুইটা ইনফরমেশন কি গেল? এক, মিডিয়া কাভারেজ পাওয়া ফার্স্ট ওয়ার। সেকেন্ড, এই ওয়ারে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হচ্ছে গিয়ে আহতদেরকে দেখাশোনা করছিলেন, আর এটা থেকেই হচ্ছে গিয়ে মডার্ন নার্সিং এর হচ্ছে গিয়ে ফাউন্ডিং মুভমেন্ট ছিল, আর ফাউন্ডারটা ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরে কোয়েশ্চেন, হু ইজ দ্য পেট্রন সেন্ট অফ ইংল্যান্ড? পেট্রন সেন্ট অফ ইংল্যান্ড ইজ সেন্ট জর্জ। এটা পড়ানোর সময় আমি সবসময় বলি যে আপনি হচ্ছে গিয়ে মানে কি বলবো যে পেট্রন সেন্ট গুলা আমি এ পর্যন্ত যাই দেখছি সবারই কম বেশি ভুলে যায়, তো আমি পড়ানোর সময় ট্রাই করি বলার, বাট তাও আপনারাও পড়ার সময় প্রত্যেকদিন যেই প্র্যাকটিসটা করবেন ওই দিনও আবার পেট্রন সেন্ট গুলা দেখবেন। আজকে আবারও বলতেছি যে আপনার ইংল্যান্ডেরটা হচ্ছে গিয়ে সেন্ট জর্জ, আর সেন্ট জর্জ ডেটা সেলিব্রেট করা হয় এপ্রিলের 23 তারিখে, 23rd of April। কিন্তু এই সেন্ট জর্জ হচ্ছে মানে নর্মালি অন্যান্য সব নেশনের জন্য আপনার এই পেট্রন সেন্টের ডেটা হচ্ছে গিয়ে পাবলিক হলিডে, একমাত্র ইংল্যান্ডের ক্ষেত্রে সেন্ট জর্জ ডেটাকে হচ্ছে ওরা পাবলিক হলিডে হিসেবে কনসিডার করে না। এবার ওয়েলসের ক্ষেত্রে আপনার পেট্রন সেন্ট হচ্ছে গিয়ে সেন্ট ডেভিড সেলিব্রেট কবে করা হয়? March 1st, মার্চের 1 তারিখে। তারপরে নর্দার্ন আয়ারল্যান্ডেরটা হচ্ছে গিয়ে সেন্ট প্যাট্রিক নর্দার্ন আয়ারল্যান্ডে সেলিব্রেট করা হয় মার্চের 17তে, 17th of March। এন্ড ফাইনালি স্কটল্যান্ডেরটা হচ্ছে গিয়ে সেন্ট অ্যান্ড্রিউ, যেটা কিনা নভেম্বর 30th নভেম্বর, 30 নভেম্বরে সেলিব্রেট করা হয়। তো এইটা হচ্ছে আপনারা বারবার করে দেখবেন। তারপরে এই যে আরো বললাম যে কিছু স্পেসিফিক এরিয়া আছে সব কান্ট্রির যেগুলা
মেনশন করা থাকে এরকম, ওয়ার ইজ লক লমন্ড অ্যান্ড ট্রসেক্স ন্যাশনাল পার্ক লোকেটেড, স্কটল্যান্ড। আর ইংল্যান্ডে কিন্তু, ইংল্যান্ড না, ইউকেতে কিন্তু টোটাল ন্যাশনাল পার্ক হচ্ছে গিয়ে 15টা। ওয়েলস হ্যাজ ইটস ওন এস্টাবলিশ চার্চ, স্টেটমেন্টটা ফলস। কেন ফলস? ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ডে কোনো এস্টাবলিশ চার্চ নাই। ওয়েলসে একসময় থাকলেও এখন এটা নাই, ভেঙে ফেলছে। শুধুমাত্র 2টা চার্চ আছে এস্টাবলিশ, একটা হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড আর একটা হচ্ছে চার্চ অফ স্কটল্যান্ড। এই ইংল্যান্ড আর স্কটল্যান্ড দুইটাতেই আপনার হচ্ছে গিয়ে মেনটেন করা হয় প্রোটেস্টানিজম, প্রোটেস্ট্যান্ট, কিন্তু 2টা চার্চই প্রোটেস্ট্যান্ট, কিন্তু একদম এক্সট্রিম প্রোটেস্ট্যান্টটা এলিজাবেথ 1 এর পর থেকে ওরা একটা ব্যালেন্স মেনটেন করছে, যে খুব এক্সট্রিম ক্যাথলিসিজমও থাকবে না, খুব এক্সট্রিম প্রোটেস্টানিজমও থাকবে না, দুইটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা হবে, কারণ ওদের আইডিওলজিক্যাল ক্ল্যাশ যেহেতু অনেক বেশি। তারপর হোয়াট স্টোরিজ আর অ্যাসোসিয়েটেড উইথ জফরি কসার, দ্য অ্যান্সার ইজ ক্যান্টারবেরি টেলস। বললাম না যে জফরি কসার হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো পোয়েম লিখছিল, যে অনেকগুলা মানুষ হচ্ছে গিয়ে তীর্থযাত্রায় যাচ্ছিল ক্যান্টারবেরিতে, দেন যাওয়ার পথে হচ্ছে গিয়ে আপনার ওই মানুষগুলোর জীবনের কাহিনী, দেন ওরা কিভাবে গেছে ক্যান্টারবেরিতে, ওই তীর্থযাত্রাটা নিয়ে হচ্ছে কোনো অনেকগুলা পোয়েম লিখছেন, দেন এগুলো সবগুলাকে একসাথে করে হচ্ছে গিয়ে আপনার বানানো হয়েছে ক্যান্টারবেরি টেলস। আর এই ক্যান্টারবেরি টেলসটা ফার্স্ট যে প্রিন্টিং মেশিন আবিষ্কার করছিলেন উইলিয়াম ক্যাক্সটন, উনি হচ্ছে গিয়ে এটা প্রিন্ট করছিলেন। আচ্ছা, when is Boxing Day celebrated? 26th of December, 26শে ডিসেম্বর হচ্ছে গিয়ে শুরু বক্সিং ডে সেলিব্রেট করে। আর এটাও কিন্তু আপনার একটা পাবলিক হলিডে। পাবলিক হলিডে বলতে ব্যাংক হলিডেজ আর কি। ব্যাংক হলিডেজ কি, যে দিন হচ্ছে গিয়ে ব্যাংকস এন্ড মেনি আদার বিজনেসেস রিমেইন ক্লোজ। ঠিক আছে, এই যে দেখেন, দেয়ার আর পাবলিক ডেজ ইচ ইয়ার কল্ড ব্যাংক হলিডেজ when banks and many other businesses are closed for the day. এখন এই ব্যাংক হলিডেজ এক একটা দেশে এক এক রকম। ইংল্যান্ড এন্ড ওয়েলস এর ক্ষেত্রে আপনার 8 দিন থাকে ব্যাংক হলিডে, স্কটল্যান্ডের ক্ষেত্রে থাকে 9 দিন, আর নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে থাকে 10 দিন। আচ্ছা, why were women given the right to vote? In recognition of the contribution women made to the war effort during the First World War. 1918 সালে বলছিল যে মহিলারা যারা 30 বা তার বছর উপরে বয়স তারা হচ্ছে গিয়ে ভোট দিতে পারবে। কেন? ওরা ফার্স্ট ওয়ার্ল্ডে যে পার্টিসিপেট করছিল ওইটা দেখে। এখন এর অনেক আগে থেকে এমিলিন পার্কহার্স্ট হচ্ছে একটা ইউনিয়ন বানাইছিল যেটার নাম ছিল ওমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন। আর ওরা শুধুমাত্র মহিলাদের ভোট চাইতো, ভোটের অধিকার চাইতো। তো ওদেরকে একসাথে গ্রুপটাকে বলা হয়তো সাফ্রেজেটস। এখন ওদের যে রোলটা ওরা প্লে করছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ওইটা দেখে ইউকেতে একসেপ্ট রিকগনাইজ করছে যে আচ্ছা ঠিক আছে ওরা একটা রোল প্লে করছে, এর জন্য আমি 30 বা উপরের বছর যারা 1918-তে বসে আছে ওরা ভোট দিতে পারবে। পরবর্তীতে 1928 এসে চেঞ্জ করা যাচ্ছে না, মহিলা আর পুরুষ দুজনে 21 বছর বয়স থেকে ভোট দিতে পারবে। দেন ফাইনালি 1969 মানে 1969 এসে দুজনের জন্য ভোটিং এজটা চেঞ্জ করে দেয়, যেটাকে বানায় দেওয়া হয় হচ্ছে কি 18 বছর বয়স। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড টু ড্রাইভ ইন দ্য ইউনাইটেড কিংডম? আ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, ফার্স্ট জিনিস এই যে এইসব দিবেন না কেন, যে এল প্লেট, ন্যাশনাল ইন্স্যুরেন্স এগুলো কেন জানেন? আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন এইসব ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগবে নাকি কাজ করার রাইট লাগবে, এগুলো পরের হিসাব। ওইটা আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য কি লাগবে ওইটার অ্যান্সারে যাবে, কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনার ড্রাইভ করতে কি লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, বেসিক এর একদম ফার্স্টের জিনিস। তারপর ওয়ের ডাজ দ্য ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল টেক প্লেস? এডিনবার্গে হয়। আপনার এটাকে এডিনবার্গ ফেস্টিভ্যালও বলে। হ্যাঁ, এডিনবার্গ ফেস্টিভ্যাল অবভিয়াসলি এডিনবার্গেই হয়, স্কটল্যান্ডে হয়, প্রত্যেক সামারে, প্রত্যেক বছর সামারে হয়ে থাকে। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার দ্য ফ্রেঞ্চ ফেস্টিভ্যালটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কালচারাল ফেস্টিভ্যাল ওদের। হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য ওয়েলশ গভর্নমেন্ট হ্যাভ? 60 হচ্ছে গিয়ে আপনার ওয়েলশ, আর স্কটল্যান্ডের ক্ষেত্রে কিন্তু 90 থাকে। আর আপনার ইউকেতে মোটামুটি না সব নেশনে আপনার রিপ্রেজেন্টেশনাল সিস্টেমটা হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে কি, সব জায়গা থেকে, সব ট্রাইব গ্রুপ, তারপরে হচ্ছে গিয়ে সব কমিউনিটি থেকে কেউ না কেউ ইলেক্টেড হওয়ার চান্স পায় বা ইলেক্টেড হয়, যাতে সব কমিউনিটি সবাই হচ্ছে গিয়ে একদম প্রপারলি রিপ্রেজেন্টেড হয়। আচ্ছা, তারপর দ্য নেমস অর ফটোগ্রাফস অফ ইয়াং পিপল ফাউন্ড গিলটি অফ আ ক্রাইম ক্যান বি পাবলিশড ইন নিউজ পেপার অর ইউজড বাই দ্য মিডিয়া। এটা একটা ফলস। যারা হচ্ছে গিয়ে আপনার নর্মালি পুলিশরা বাইরের দেশে বিশেষ করে অপরাধী যারা থাকে, ক্রিমিনালস যারা থাকে, ওদের হচ্ছে কি ছবি পাবলিশ করতে হচ্ছে কি দেয় না, কি বলবো মানে পারমিশন দেয় না। কেন দেয় না? একটা তো হচ্ছে গিয়ে আপনার ধরা পড়ার সাথে সাথে দেয় না কারণ কি গিলটি নাকি কি বুঝে না, আরেকটা দেয় না কারণ কি যেহেতু ওরা হচ্ছে কি ওদের
কি বলবো, রিহ্যাবিলিটেশনের একটা সুযোগ থাকে। রিহ্যাবিলিটেশন কি, যে আমি ক্রাইম করলাম, আমি জেল খাটলাম, খাটার পর আমি এসে আবার নর্মাল লাইফ লিড করার একটা সুযোগ পাই। এইটা হচ্ছে কি ইয়াং পিপলদের ক্ষেত্রে ওরা একদম স্ট্রিক্টলি কেন মেনটেন করে, কারণ কি যার বয়স কম, স্বাভাবিক ওর যদি ও যদি অ্যারেস্টেড হয়ও ওর আগে বের হওয়ার চান্স বেশি থাকে, যেহেতু ইউথ কোর্ট হ্যান্ডেল করে। অনেক সময় তো জেলে যায় না, এর জন্য ওদের ছবিগুলো হচ্ছে গিয়ে পাবলিকলি পোস্ট করতে দেয় না, যাতে ওই যে বললাম রিহ্যাবিলিটেশনের একটা সুযোগ ওপেন রাখার জন্য। তারপর হোয়াট ওয়াজ এডওয়ার্ড এলগার ফেমাস ফর? হি ওয়াজ ফেমাস ফর হিজ মিউজিক, সো হি ওয়াজ আ মিউজিশিয়ান। ঠিক আছে, ওর একদম এই যেখানে দেখাই আছে যে হিজ বেস্ট নোন ওয়ার্ক ইজ প্রবাবলি দ্য পম এন্ড সার্কামস্ট্যান্স মার্চেস। নামগুলো কেন দেখবেন, হয়তো আপনাকে এরকম দিয়ে জিজ্ঞেস করতে পারে যে দ্য পম্প এন্ড সার্কামস্ট্যান্স, হুজ নেম অ্যাসোসিয়েটস উইথ দিস ওয়ার্ড দ্য পম্প এন্ড সার্কামস্ট্যান্স মার্চেস, তখন অ্যান্সারটা কি হবে? এডওয়ার্ড এলগার। ঠিক আছে, এরকম আরেকটা হচ্ছে যে লাস্ট নাইট অফ দ্য প্রম এট দ্য রয়্যাল অ্যালবার্ট হলে কিন্তু আপনার বিভিন্ন প্রোগ্রাম হয় না, তো এটার একদম লাস্ট দিন প্রম হয়। নর্মালি তো স্কুল কলেজে প্রম নাইট হয়, এটা আলাদা হিসাব, বাট আপনার রয়্যাল অ্যালবার্ট হলেও হয়। তো ওই সময় হচ্ছে কি আপনার ইউজুয়ালি ওনার একটা গান প্লে করা হয় যেটার নাম হচ্ছে গিয়ে ল্যান্ড অফ হোপ অ্যান্ড গ্লোরি অথবা মার্চ নাম্বার 1। উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ব্রিটিশ ব্যাংক নোট? 25 পাউন্ড। 25 পাউন্ডের কোনো নোটস নাই, কয়েন দিয়েও কোয়েশ্চেনটা আসে যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কয়েন available in the United Kingdom, তখন হবে 25 pound. Where does the Scottish Grand National take place? IRA. Scottish Grand National IRA হয়, AYR. আচ্ছা, the law passed after the Glorious Revolution marked the beginning of the constitutional monarchy. কনস্টিটিউশনাল মনার্কি হচ্ছে, আমি বললাম না যে শুরুতে একদম কিং এর পাওয়ার, পোপের পাওয়ার অনেক বেশি ছিল, দেন পোপের পাওয়ার কমলো, তারপরে হচ্ছে আপনার কিং এর পাওয়ার ওরা বেশি চাইলো, কিং এর পাওয়ারকে লিমিট করলো, তারপরে পার্লামেন্ট ইন্ট্রোডিউস করলো, তারপরে ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করলো। তো এরকম করতে 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 মনার্কের পাওয়ারটা কিন্তু খুবই সেরেমোনিয়াল হয়ে আসতেছে, যে পিআর সিলেক্ট করে বা অ্যাডভাইস করে, আসলে বড় কোনো ডিসিশনের মধ্যে এরকম নেয় না, ওদেরকে রেসপেক্ট করে আলাদা ইস্যু। এর জন্য ব্রিটেন বা ইউকে এদের সিস্টেম যেটা, এটাকে হচ্ছে কনস্টিটিউশনাল মনার্কি বলে। ডিউরিং দ্য রেইন অফ এলিজাবেথ I, a large fleet of ships was sent to England to conquer the country and to restore Catholicism. Where did this fleet come from? Spain. এটাকে স্প্যানিশ আর্মাডা বলা হতো। হ্যাঁ, একটা লার্জ ফ্লিট অফ শিপস আসছে। এলিজাবেথ I হচ্ছে কি একদম মোস্ট পপুলার মনার্ক ছিল ইংলিশ হিস্ট্রিতে, একদম সেটা হচ্ছে কি যে স্প্যানিশ আর্মাডা, নরম্যান কনকোয়েস্ট, এই কয়েকটা খুবই, তারপরে যে ট্রাফালগার ওয়ার, এগুলো কয়েকটা খুবই ফেমাস ওয়ার্ড আছে যেগুলো আপনার ইউজ করা হয়। তো এই এলিজাবেথ I হচ্ছে কি স্প্যানিশ আর্মাডা যেটা আসছিল স্পেন থেকে, ক্যাথলিসিজম, মানে ওই যে বললাম না এলিজাবেথ I প্রোটেস্ট্যান্ট ছিলেন, তো প্রোটেস্ট্যানিজম সরায় ওরা ক্যাথলিসিজম আবার আনতে চাইতেছে, যেহেতু তখন ম্যারি I অথবা কুইন অফ স্কট যাকে বলা হয়, ওনাকে হচ্ছে গিয়ে আটকায় ফেলা হয়েছিল আপনার টাওয়ার অফ লন্ডনে। তো এই আর্মাডা, স্প্যানিশ আর্মাডা আসার পর এলিজাবেথের লিডারশিপের আন্ডারে হচ্ছে গিয়ে যখন ওদেরকে হারায় দিয়ে ডিফিট করে, তারপরে শি বিকেম ভেরি ফেমাস। কারণ কি মানে এইভাবে দেশকে করতে পারবে, প্রোটেক্ট করতে পারবে, ওটা কাইন্ড অফ এক্সপেক্ট করে নাই আর কি, আউট অফ এক্সপেকটেশন ছিল। এর জন্য হচ্ছে গিয়ে উনি আস্তে আস্তে মানে গ্র্যাজুয়ালি খুবই ফেমাস হয়ে যায়। এই স্প্যানিশ আর্মাডার পর না মোস্টলি ওদের অ্যাটাক গুলো কমে আসে বাইরের থেকে। তারপরে হোয়াট ডিড the habeas corpus act introduced? That every prisoner has a right to court hearing. habeas corpus আপনার একটা ল হয়েছে, মানে আইন হয়েছে। এটা একটা কথা বলি যে অ্যাক্ট কিন্তু দিতেই পারে, সাজেশন কিন্তু মেক করতেই পারে, কিন্তু সবগুলা কিন্তু ল হয় না। ল কোনগুলা, যে আমার যেটা মানা লাগবেই, আমি এটা মানতে বাধ্যই। ঠিক আছে, ওই যে বলে না যে সিটিজেনশিপ হওয়ার মানে কি, টু ওবে দ্য ল, দিস ইজ ওয়ান অফ ইউর রেসপন্সিবিলিটিস। তো এইভাবে ল হয়েছে আপনার 1679 সালে। এটা লেজিসলেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। কেন? কারণ কি মানে এরকম হইতে পারে না যে এই যে ইয়াতে কিন্তু দেশের বাইরে বিশেষ করে কিন্তু ডিফেন্স যে লয়ার থাকে এরা কিন্তু অনেক বেশি কি, যে একজন ক্রিমিনাল হয়তো আপনি জানেনও ক্রিমিনাল, বাট তারপরেও ওকে একটা রাইট দেওয়া হবে ডিফেন্ড করার। এখন ওই ডিফেন্ড করার কারণে ও ইনোসেন্ট প্রুফ হবে, নাকি ওর শাস্তি কমে আসবে, নাকি ওর ক্রাইমের একটা রিজনিং আসবে, এটা আলাদা হিসাব। কিন্তু যাকে অ্যারেস্ট করানো হোক না কেন, ও একটা কোর্ট হিয়ারিং পাবে, উনি নিজেকে ডিফেন্ড করার একটা সুযোগ পাবে। ঠিক আছে, বলে না ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, যে আপনি যতক্ষণ গিলটি না প্রুভ হইতেছেন, এখন আপনাকে একদম ক্রাইম সিন থেকে ধরছে, দাও আপনি ইনোসেন্ট।
আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডিড এমিলিয়ান প্যাংখার্স্ট ফাইট ফর দ্য রাইট ফর ওমেন টু ভোট? একটু আগে বলে আসলাম এই যে সাফ্রেজেস গ্রুপের কথা, ওমেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়নের কথা, তারপরে হচ্ছে কি আপনার কিভাবে ওদের কন্ট্রিবিউশনের কারণে 1918-তে 30 বা তার বছরের উপরে মহিলারা ভোটাধিকার পাইছিলেন। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য প্রমস হচ্ছে গিয়ে আপনার an 8-week summer season of daily orchestral classical music concert। এই যে একটু আগে বললাম না যে রয়্যাল অ্যালবার্ট হলে কিন্তু অনেক টাইপের আপনার কি বলবো উৎসব হয়, এর মধ্যে লাস্টের দিন হচ্ছে গিয়ে আপনার প্রম নাইট থাকে, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে মানে ওই পুরাটা অনুষ্ঠানকে একসাথে বলে, এটা 8 উইক 8 সপ্তাহ ধরে হয়। অর্কেস্ট্রাল ক্লাসিক্যাল মিউজিকের একটা ইভেন্ট আর কি। ওই যে অর্কেস্ট্রা আছে না, আমরা শুনি ওই যে গ্লাস ভেঙে যে কিছু ভিডিও পাওয়া যায় না যে একটা মানুষ অনেক জোরে জোরে গান গাইতেছে, গ্লাস ভেঙে বলতেছে, ওগুলো হচ্ছে অর্কেস্ট্রা। আচ্ছা, তারপর হোয়াট ওয়াজ আইজ্যাক নিউটন নোন ফর দ্য ডিসকভার অফ গ্র্যাভিটি? মধ্যাকর্ষণ শক্তি হচ্ছে আবিষ্কার করছে। অনেক ফেমাস আছে ওই যে আপেল গাছের নিচে বসেছিল, মাথায় আপেল পড়ছে দেখে, মাথায় আপেল পড়ছে বা সামনে আপেল পড়তে দেখছে দেখে ওনার মনে হয়েছে যেটা নিচে কি টানতেছে। আর এই যে যতগুলাই দেখবেন না যে যেমন আপনার বলে জেমস ওয়াট ওই যে স্টিম পাওয়ার করছিল, বা আপনার ফার্স্ট প্রিন্টিং মেশিন উইলিয়াম ক্যাক্সটন করছিল, এগুলোর কারণ হচ্ছে কি এরা সবাই ব্রিটিশ ছিল। তো ব্রিটেনের যার যে অবদান আছে এগুলো সব এখানের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর ওয়েন ডিড ওয়ার্ল্ড ওয়ার 1 কাম টু এন্ড? 1918। এটা একটা টাইমিংও দেওয়া ছিল 11ই নভেম্বর সকাল 11টার দিকে। আচ্ছা, তারপর হু বিল্ট আ ওয়াল in the north of England to keep out the Picts, ancestors of the Scottish people, Emperor Hadrian। গতকালকে পড়ছিলাম না যে একটা ওয়াল বানাইছিল হ্যাড্রিয়ান। এই যে হ্যাড্রিয়ান ওয়াল কিসের মধ্যে তৈরি করা হয়েছিল, কতটুকুর মধ্যে? ওই ওয়ালটা আসলে ক্রিয়েট করছিল এই যে স্কটল্যান্ডে যে অ্যানসেস্টার্স গুলো আছে পিক্স, ওদেরকে বাইরে রাখার জন্য। তারপরে কোয়েশ্চেন which two universities participate in an annual rowing race that takes place on the river Thames? একটা হচ্ছে অক্সফোর্ড আর একটা হচ্ছে গিয়ে ক্যামব্রিজ। এই অক্সফোর্ড আর ক্যামব্রিজের মধ্যে যে রোয়িংটা হয় না, এটা কিন্তু আসলে খুবই মানে কি বলবো ফেমাস অথবা কম্পিটিটিভ একটা স্পোর্টস আর কি। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে কিছু না কিছু হয়, আপনার কোনো না কোনো কি বলবো কম্পিটিশন থাকে, এবার ডিবেট হোক স্পোর্টস হোক, বাট এটা হচ্ছে স্পেসিফিক্যালি অক্সফোর্ড আর ক্যামব্রিজের মধ্যেই হয় রোয়িং ইভেন্টস। হ্যাঁ, এই তো। তারপরে কোয়েশ্চেন ডাজ ব্রিটেন হ্যাভ আ রিটেন কনস্টিটিউশন? নো। ব্রিটেন আপনার একমাত্র মানে একদম একমাত্র দেশ যাদের হচ্ছে গিয়ে না কোনো লিখিত সংবিধান নেই। মানে যেমন বাংলাদেশের সংবিধান লিখা আছে, আপনি কি কি করবেন ওটা লিখা আছে, বাট ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই। এটার কারণ হতে পারে যে আপনার ওরা আসলে এত জায়গায় গেছে আর এতগুলা দেশ একসাথে রিটেন কনস্টিটিউশনে ঝামেলা বাড়বে, সো যখন যা পায় তখনই সে আইন পাস করতে থাকে, রিটেন কনস্টিটিউশন আর নাই। আচ্ছা, এরপর ইজ সেন্ট হেলেনা পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম? নো, এটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজ। আগেও বলছি যে সেন্ট হেলেনা, তারপরে ফকল্যান্ড আইল্যান্ড, চ্যানেল আইল্যান্ড, আইল অফ ম্যান, এগুলা সব ইউকে টেরিটরির কাছাকাছি পড়ে। আপনার ডিফেন্স বা সিকিউরিটির জন্য ইউনাইটেড কিংডমের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আপনার আলটিমেটলি হচ্ছে কি ওরা অফিসিয়ালি ইউকের পার্ট না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি, যেমন ফকল্যান্ড আইল্যান্ড আছে না, এই ফকল্যান্ড আইল্যান্ডটা কিন্তু আপনার মানে ইউনাইটেড কিংডম থেকেও লন্ডন থেকেও কিন্তু আপনার আর্জেন্টিনার কাছে পড়ে, তাই না? কিন্তু ফকল্যান্ড আইল্যান্ড হচ্ছে কি আর্জেন্টিনা অনেকবার ক্লেম করছে, আর আপনার ওই যে যারা ক্লেম করে না, যেমন সির জন্য ইথলোস আছে, ওই যে ইন্টারন্যাশনাল যে ইয়াটা ল অফ দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য ল অফ দ্য সি, তারপর এরকম ল্যান্ডের জন্য আছে। তো ফকল্যান্ড আইল্যান্ডের ক্ষেত্রে ওরাই বলে দিচ্ছে যে না, পরে আর্জেন্টিনার মধ্যে, বাট ফকল্যান্ড আইল্যান্ডের ওরাই ভোট করছে যে না আমরা ইউকের পার্ট হইতে চাই, উইড রাদার বি আ পার্ট অফ ইউকে দেন আর্জেন্টিনা। না, আর্জেন্টিনা এটা মানতে চাইতেছে না, বাট ফকল্যান্ড আইল্যান্ড আবার ডিফেন্সের জন্য সিকিউরিটির জন্য ইউকের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু তো এটা কিন্তু দেখেন অফিসিয়ালি কিন্তু ইউকের পার্ট না, ওভারসিজ একটা টেরিটরি, কিন্তু আপনার ডিপেন্ড করতেছে ক্রাউনের উপর অথবা ব্রিটিশদের উপরে। এর জন্য এগুলাকে ক্রাউন ডিপেন্ডেন্সিস বলে, কারণ অফিসিয়ালি পার্ট না, কোনো না কোনো প্রবলেম লেগে আছে, বাট ওই তো ডিপেন্ডেন্ট ওরা সেই ইউকের উপরে। তো কয়টা না বললাম? 4টা, সেন্ট হেলেনা, ফকল্যান্ড আইল্যান্ড, আইল অফ ম্যান, চ্যানেল আইল্যান্ড। তারপর ওয়ার ইজ থিয়েটার আইল্যান্ড? লন্ডনের ওয়েস্ট এন্ডে পড়ছে। থিয়েটার আইল্যান্ড কেন বলে? কারণ কি এখানে অনেক বেশি থিয়েটার হয়। বলা হয় ওয়ার্ল্ড ক্লাস যত থিয়েটার আছে সব থিয়েটার আপনার এই থিয়েটার আইল্যান্ডের মধ্যেই হয়।
ঠিক আছে, নামই দেওয়া আছে থিয়েটার আইল্যান্ডে কি হয়, থিয়েটার হয়। আর পড়ছে লন্ডনের ওয়েস্ট এন্ডে। আর রেসপন্সিবিলিটি অফ দ্য এমপিস ইজ টু রিপ্রেজেন্ট এভরিওয়ান ইন দেয়ার কনস্টিটিউয়েন্সি। এটা আমি বারবার বলি যে আপনার একটা এমপি যদি স্পিকারও হয়, ঠিক আছে, একটা এমপি যদি কোনো মানে স্পিকার বা আরো কোনো বড় দায়িত্ব পালন করতে থাকে, ওর মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে ও যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্ট হয়ে আসছে ওই কনস্টিটিউয়েন্সিটাকে ওকে রিপ্রেজেন্ট করা লাগবে। ঠিক আছে, ওই কনস্টিটিউয়েন্সিটাকে ওকে রিপ্রেজেন্ট করা লাগবে। সো যখনই দেখবেন এমপি মানে ওরা কনস্টিটিউয়েন্সিকে মানে ওইখানে যারা যারা বাস থাকতেছে ওইখানে ওই লোকাল পিপলদের যত প্রবলেম আছে যা আছে সব ওদের দেখে রাখতে হবে। তারপর হোয়াট ওয়াজ অ্যাচিভড উইথ দ্য মেগনা কার্টা, ইট রেস্ট্রিক্টেড দ্য কিংস পাওয়ার। 1215 সালে নেওয়া হয়েছিল। কিংস এর পাওয়ার হচ্ছে গিয়ে রেস্ট্রিক্ট করে আপনার ট্যাক্সের ক্ষেত্রে, ল চেঞ্জ করার ক্ষেত্রে, ইন ফিউচার ইনভলভস নভেম্বর ইন ডিসিশন। মেইনলি এর আগ পর্যন্ত হচ্ছে মানে পুরোটা সময় জুড়ে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইউকে তে পাওয়ার আপনার বেশি থাকতো ওই ধরে বেঁধে কিং এরই। তো ওরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একদম ধরেই তো কনস্টিটিউশনাল মনার্কি হয়ে যায় না, গ্র্যাজুয়ালি হয়েছে। তো এরকম শুরু হয়েছে যে মেগনা কার্টা 1215-তে হয়েছে, কিং এর পাওয়ার রেস্ট্রিক্ট করছে। ট্যাক্সের যখন নিবা বা তুমি নতুন আইন বানাবা তখন তোমার এলিট অথবা নবেলম্যান তখন যারা ছিল বা স্কলার ছিল ওদের হেল্প তোমার নেওয়া লাগবে। তারপরে কোয়েশ্চেন, ফিমেল জেনিটাল মিউটিলেশন FGM or taking a girl or woman abroad for FGM is illegal in the United Kingdom and it is a criminal offense, true? মানে মহিলাদেরকে নিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ এসব বিক্রি করার জন্য না, ওইটা ইলিগাল। তারপর হোয়াট ইয়ার ওয়ার ওমেন গিভেন দ্য রাইট টু ভোট? 1918, 1918 সালে ভোটিং রাইট দেওয়া হয়েছিল। ওই যে বারবার বলতেছে এমিলিন পাঙ্কহার্স্ট ওর সাফ্রেজেস গ্রুপের কারণে, সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইউনিয়নের কারণে 30 বা তার বছর বয়সের উপরেরা ভোটিং অধিকার পাইছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেশনের কারণে 1928 গিয়ে চেঞ্জ হয়েছে, 21 বছর হয়েছে ছেলেদের সমান। 1969 গিয়ে সবারটাই হচ্ছে গিয়ে হয়ে গেছে আপনার 18 বছর বয়স। এবার দেখেন, which two of the following are British overseas territories? সেন্ট হেলেনা আর ফকল্যান্ড আইল্যান্ড। একটু আগে বলে আসলাম, 4টা নাম ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে, সেন্ট হেলেনা, ফকল্যান্ড আইল্যান্ড, চ্যানেল আইল্যান্ড আর হচ্ছে গিয়ে আপনার আইল অফ ম্যান। তারপর হু ডিড দ্য ইংলিশ ডিফিন ইন 1588? স্প্যানিশ আর্মাডা। স্পেন থেকে আসছিল এলিজাবেথ 1 এর সময় লার্জ ফ্লিট অফ শিপস, যেটা হারাই দিছে। এরপর থেকে এলিজাবেথ 1 হচ্ছে গিয়ে আরো ক্রেডিবিলিটি পায়। আর এটা হু ডিজাইন দ্য সেনোটেফ? স্যার এডউইন লুটিয়েন্স। এটা হোয়াইট হলে অবস্থিত। হোয়াইট হলটা কিন্তু আপনার ওই টাওয়ার অফ লন্ডনে, কিন্তু এই সেনোটাফটাকে না এমটি টম্বো বলা হয়। এমটি টেফ কেন বলা হয়? এটা একটা ওয়ার মেমোরিয়াল। এই কোয়েশ্চেনও আসবে, হোয়াট ইজ সেনোটাফ? অপশনে লেখা থাকবে হয়তো ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল কি ওই যে যুদ্ধে ওয়ার্ল্ড ওয়ার গুলাতে যারা মারা গেছে না ওদের জন্য হচ্ছে কি ক্রিয়েট করা, কিন্তু আসলে এটার ভিতরে কোনো লাশ নেই। ঠিক আছে, কোনো লাশ নাই, জাস্ট ওদেরকে মনে করে আর কি, মনে করার জন্য ওরা খুলে রাখছে একটা সেনোটাফ, যেখানে যায় হচ্ছে আবার রয়্যাল পিপলরা, ওই সাধারণ মানুষ না। হাউ অফেন আর দ্য মেম্বার্স অফ ওয়েলশ গভর্নমেন্ট ইলেক্টেড? এভরি 4 ইয়ার্স। মেম্বার্স থাকে 60 আর ইলেক্টেড হয় আপনার প্রত্যেক 4 বছর পর পর। সিস্টেমটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন, ডিউরিং হুইচ পিরিয়ড ডিড দ্য বিটলস বিকাম পপুলার এন্ড সোশ্যাল লজ ওয়ার লিবারেলাইজড? 1960s এ। আমি আগেও বলছি যে দুইটা গ্রুপ, মানে 1960s এর যে টাইমটা ছিল ওইটাকে সুইঙ্গিং 60s বলা হইতো। কেন সুইঙ্গিং 60s বলা হইতো? কারণ কি তখন মিউজিকের থ্রো, কালচারের থ্রো অনেক চেঞ্জেস আসছিল। ঠিক আছে, বেশিরভাগই সোশ্যাল চেঞ্জেস। তাইলে কোন পিরিয়ডে? আর ওখানে দুইটা গ্রুপ কি কি ছিল? একটা হচ্ছে গিয়ে আপনার রোলিং স্টোন আর একটা হচ্ছে গিয়ে বিটলস। তো এটাই বললাম যে একটা গ্রুপ দিয়ে কোয়েশ্চেন আসতে পারে বা দুইটা গ্রুপের নাম চাইতে পারে, অথবা সোশ্যাল লস লিবারেটিভ কবে হয়েছিল বা 1960 কি বলা হইতো, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে লাইনটা পুরোটা কি হবে? 1960s was known as the swinging 60s when Beatles and Rolling Stones were popular and they at that time social laws were liberalized. এই তিনটা হচ্ছে গিয়ে মেইন কাহিনী, এই সবগুলো এখানেই দেওয়া। এই যে যেমন কি বলছে, ইন রিলেশন টু ডিভোর্স অ্যান্ড টু অ্যাবর্শন ইন ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ডে আপনার সোশ্যাল লজ, এই যে সোশ্যাল কাহিনী, কিন্তু ডিভোর্স বলেন তারপরে অ্যাবর্শন বলেন, এগুলো কিন্তু সব সোশ্যাল প্রবলেম। এগুলা সলভের ক্ষেত্রেও আপনার হচ্ছে গিয়ে গানের মাধ্যমে আর কি, মানে ফ্যাশন বলেন, গান মাধ্যমে, মিউজিকের মাধ্যমে প্রবলেম সলভ করা।